নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক, আমার শ্রোতাবৃন্দ। আমি আপনাদের কাছে আজকে এসেছি আমাদের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে ছাত্র যুব যে আন্দোলন হলো, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তার সঙ্গে জড়িয়ে আছে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আপনারা আপনাদের মতামত আপনারা আমাকে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব। বর্তমান পরিস্থিতিতে আমার দেশেও মাঝে মাঝে যে অস্থিরতা দেখা যায়, ছাত্র আন্দোলন, ছাত্র যুব সমাজের আন্দোলন, সেখানেও আমরা পার্শ্ববর্তী দেশের যে ঘটনা, সেখান থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারব যদি আমরা একটুখানি এই ভিডিও যে বক্তব্য বিষয় সেটা যদি আমরা পুরোটা শুনি। তা আসুন আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। আজ গোটা পৃথিবী আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় ডুবে আছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে মানব সভ্যতা আজ দ্বিধাগ্রস্ত। কোন ভয়ঙ্কর আগুনের স্তূপের উপর দাঁড়িয়ে আছে আজ মানব সভ্যতা, মানুষের মনুষ্যত্ব? কোন ভয়ঙ্কর পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কবি সুকান্ত বলেছিলেন, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তাকে জিজ্ঞেস করতাম, পৃথিবীর কি সেই জঞ্জাল যা তিনি প্রাণপণে সরাবেন বলে দৃঢ় অঙ্গীকার করেছিলেন? আর সেই জঞ্জাল আদৌ সরেছে নাকি, এটা জানতে চাইতাম। সেই জঞ্জাল সরেছে নাকি আরও বেড়েছে, ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে, ঢেকে ফেলছে সমস্ত বিশ্বের সবুজ মাটি? তিনি দেখে যেতে পারেননি ব্রিটিশ মুক্ত দ্বিখণ্ডিত ভারত, দ্বিখণ্ডিত বাংলা। তার সময়ের ও পরবর্তী সময়ের এবং আজকের নবজাতকদের কী অবস্থার মধ্যে, কোন জঞ্জালের মধ্যে বাস করতে হয়েছে তা তিনি দেখে যেতে পারেননি, এবং আজও বাস করতে হচ্ছে, এবং আগামীতেও আরও কী ভয়ঙ্কর জঞ্জালের মুখোমুখি হবে আজকের ও আগামী প্রজন্মের নবজাতকেরা, তা তিনি যদি আবার এই বাংলায় ফিরে এসে থাকেন তাহলে তিনি দেখছেন, অনুভব করছেন। কিন্তু পূর্বজন্মে দৃঢ় অঙ্গীকারের কথা তার আজ আর মনে নেই, স্মরণে নেই, যদি তিনি জাতিস্বর হয়ে না আসেন। কত সালে তিনি লিখেছিলেন এই মর্মস্পর্শী কবিতা? 1948 সালে তার এই কবিতা ছাড়পত্র কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। আজ 77 বছর হয়ে গেছে এই কবিতার বয়স। তিনি তার সময়ের যে শিশুদের কথা ভেবে লিখেছিলেন এই কবিতা, তারা আজ অনেকেই হয়তো নেই বা বেঁচে আছে। 1947 সালে তিনি 13ই মে না ফেরার দেশে চলে যান, আর তার 3 মাস পরেই আগস্ট মাসে তার জন্মদিনের দিন ভারত স্বাধীন হয়।
1926 সালের 15ই আগস্ট তার জন্ম হয়, আর 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। তার মৃত্যুর পর কত নোংরা ঘোলা জল গড়িয়ে গেছে এই বাংলা তথা ভারতের বুকে। বেঁচে থাকলে কিভাবে রিয়াক্ট করতেন তিনি জানি না। বেঁচে থাকলে হয়তো বা মানবতা ও মনুষ্যত্বের পতন দেখে নতুন করে জ্বলে উঠে কলম ধরতেন, কিংবা হতাশায়, অবসাদে, অপমানে, লজ্জায় প্রাণ ত্যাগ করতেন। মানবতা, মনুষ্যত্ব, বিবেক, সততা, সত্য আজ সব নিরুদ্দেশ, হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। আর হারিয়ে গিয়ে অন্ধকারের বুকে একদিন লুপ্ত হয়ে যাবে। বেজে উঠবে সৃষ্টি ধ্বংসের দামামা, নেমে আসবে গভীর অন্ধকার শীতল যুগ। সেদিন সমাগত, যা আজ উন্মত্ত পৃথিবী বুঝতে পারছে না। বিশ্বজুড়ে এবং ভারতের চারপাশের দেশের ঘটনাবলী তার জ্বলন্ত ইঙ্গিত বহন করে। উদাহরণস্বরূপ বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে। তার দেশে তার বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনে ছদ্ম ছাত্র আন্দোলন ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। দেশের ছাত্র যুব সমাজ যদি ছদ্ম রাজনীতির শিকার হয়, তাহলে দেশের জনগণ কার ওপর আর ভরসা রাখবে? আমার দেশেও, আমার বাংলায়ও বারবার আমরা দেখতে পাই এইরকম সিউডো পলিটিক্স, সিউডো স্টুডেন্ট মুভমেন্ট, ছদ্ম ছাত্র রাজনীতি, ছদ্ম ছাত্র আন্দোলন আমরা দেখেছি দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে। দেখেছি ছাত্রদের অশ্লীল মিছিল। এইরকম সিউডো পলিটিক্স, সিউডো লেবার মুভমেন্টও আমরা কলে কারখানায় দেখতে দেখতে ক্লান্ত, বিধ্বস্ত। কবি সুকান্ত যদি বেঁচে থাকতেন আর দেখতেন এই সমস্ত ছদ্ম রাজনীতি, ছদ্ম ছাত্র আন্দোলনের রাজনীতি, তাহলে তিনি কি নতুন করে সিউডো পলিটিক্স, সিউডো স্টুডেন্ট মুভমেন্ট, সিউডো লেবার মুভমেন্ট নিয়ে আগুন ঝরানো কবিতা লিখতেন? নাকি অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে, বোবা হয়ে ভীষ্মদের মতো তিনিও চুপ করে যেতেন? কারণ তিনি অবাক পৃথিবী কবিতাতে 9 বার অবাক শব্দ লিখেছিলেন। আর আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে অবাক হতে হতে অন্ধ, বধির ও স্থবির হয়ে যেতেন। দেশের ছাত্র যুব সমাজকে সিউডো পলিটিক্স, সিউডো স্টুডেন্ট মুভমেন্টের আশ্রয় নিতে হবে কেন? দেশের স্বৈরাচারী রাষ্ট্রপ্রধানকে সরাতে? শেখ হাসিনা যদি স্বৈরাচারী হয়ে থাকেন, তাহলে ছাত্র, যুব, জনতা গণ আন্দোলনের মধ্যে দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারত নাকি? একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরাতে ছল, চাতুরি, মিথ্যা, কপটতা, ছদ্ম রাজনীতির দরকার হবে কেন দেশের ছাত্র যুবদের? কিসের লোভে, কিসের অভাবে ছাত্র যুবদের শক্তি, তাদের সততা, তাদের প্রকৃত আত্মত্যাগ, তাদের মূল্যবোধ এতই দুর্বল, এতই কমজোরি? কারো অঙ্গুলি হেলনে কেন চলবে দেশের ছাত্রছাত্রী, যুবক যুবতীরা? একে কি বলবো? অজ্ঞানতা, দুর্বল চরিত্র? কেন দেশের আম জনতা নিজেদের কৃষ্টি সংস্কৃতি ভুলে অন্য দেশের রিমোট কন্ট্রোলে পদানত হয়ে বিপ্লব, বিদ্রোহে অংশ নেবে? এর জন্য কে দায়ী? কারা দায়ী? বাংলাদেশের আজকের তামাম ছাত্র ও যুব সমাজ আগামী প্রজন্মের কাছে কি ছাপ রেখে গেল?
মিথ্যাচার, ছলচাতুরি, কপটতা, এই সমস্ত কিছু এর জন্য কে দায়ী? ছাত্র ও যুব নেতৃত্ব, তামাম ছাত্রছাত্রী ও যুব সমাজের অজ্ঞানতা, অপরিপক্কতা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আচরণপূর্ণ জীবন। এর থেকে বিশ্বের তামাম ছাত্র যুব সমাজ কি শিক্ষা লাভ করল? কিছু করল কি? বৃহৎ শক্তি বারবার গরিব ও উন্নয়নশীল দেশগুলোর মেরুদণ্ড এইভাবে ভেঙে দেবে? শিক্ষিত সম্প্রদায় চুপ করে দেখে যাবে এইসব অন্যায় অত্যাচার বিশ্বজুড়ে? গিরগিটিও আজ মানুষের মুহূর্তে মুহূর্তে ভোল বদল দেখে স্তম্ভিত, হতবাক। তারা ভাবছে চোখের পলক পড়ার আগেই হাজারবার গায়ের রং বদলায়। এ কেমন অঙ্গ? কোন জীবের অঙ্গ? এ কেমন রঙ্গ জাদু? এ কেমন রঙ্গ? সৃষ্টিকর্তার প্রতি গিরগিটিরও অভিযোগ, তবে কেন আমাকে বলো আমি রং বদলাই? আমি তো এই মানুষ নামক জীবের অঙ্গের মতো এতবার রং বদলাতে পারি না। ঈশ্বর, তুমিও কি চুপ থাকবে? তুমিও থাকবে নীরব? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? শেখ হাসিনা কি প্রাক্তন প্রধানমন্ত্রী? সভ্য শিক্ষিত সমাজ কি বলে? তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাই নয় কি? বিদেশি শক্তির আশ্রয়ে ছদ্ম রাজনীতি, ছদ্ম ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মিথ্যাচার করে, কপটতা করে, ছলচাতুরির আশ্রয় নিয়ে সমস্ত ছাত্র ও যুব সমাজকে খেপিয়ে দিয়ে দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে অবৈধভাবে, অন্যায়ভাবে, অনৈতিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতাচ্যুত করা ও দেশকে, দেশের উন্নয়নকে ধ্বংস করে দেশের জনগণকে ভয়ঙ্কর বিপদের মুখে, অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দেওয়া, দেশের স্থিতিশীলতাকে একেবারে ধ্বংস করে দেওয়া দেশের ইতিহাসে চিরকালীন এক কলঙ্ক, এক ক্ষমাহীন অপরাধ। তাই সত্যের জয় হোক, সততার জয় হোক, জয় হোক মানবতার, জয় হোক মনুষ্যত্বের। আগে তাকে তার চেয়ার ফিরিয়ে দেওয়া হোক, ন্যায়ের প্রতিষ্ঠা হোক, বিশ্বে চিহ্নিত হয়ে থাকুক চিরদিনের জন্য ন্যায় ও সত্য, ইতিহাস হয়ে থাকুক বাংলাদেশের ঘটনা বিশ্বের কাছে যে দেশে নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রীকে সসম্মানে দেশের সিংহাসন ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ছাত্র ও যুব সমাজের এই দাবি জোরদার হোক। বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানরা তারা এই ব্যাপারটাকে গম্ভীরভাবে নিক। তারপর নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়া কী হবে তা ঠিক করুক দেশের জনগণের জনমত। সবাই দেশে নির্বাচনে অংশ নিক, গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে গড়ে উঠুক নির্বাচিত সরকার। পরস্পরের প্রতি প্রতিশোধের মানসিকতা ত্যাগ করুক, বহিঃশক্তির অকারণ ও অন্যায় হস্তক্ষেপ বন্ধ হোক। সরকারে ক্ষমতায় যে দলই আসুক, তারা দেহের শেষ রক্তবিন্দু দিয়ে প্রাণপণে দেশের জঞ্জাল সরাক, দেশকে বর্তমান ও ভবিষ্যৎ শিশুদের জন্য বাসযোগ্য করে যাক। আজকের নবজাতকদের কাছে তারা ঘোষণা করুক, এই আমাদের দৃঢ় অঙ্গীকার। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, এই আশা নিয়ে যে নিশ্চয়ই সূর্য আজও পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, কারণ আজও মানুষ আছে। এই বিশ্বাস নিয়েই মানুষ বেঁচে আছে, বেঁচে থাকে। এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী
আবার আমি আসবো আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার, জয় গুরু।